আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো। আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানডে নাইট রয়ের শুরুতেই আমাদেরকে ব্যাকি স্টেজে ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে দেখানো হয়। রোমান রেইন্স অনেক বেশি রেগেছিল, সে চাইতেছিল যত দ্রুত সম্ভব সে রিংয়ের মধ্যে আসবে এবং জেকা ফাটুর সঙ্গে কন্ট্রাক্টটা সাইন করে নিবে। তবে সেখানে অ্যাডাম পিয়ার্সও ছিল এবং অ্যাডাম পিয়ার্স বারে বারে রোমান রেইন্সকে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা এখন পসিবল না, এটা এখন সম্ভব না। তবে রোমান রেইন্স অ্যাডাম পিয়ার্সের কোনো কথা শুনে না, সে সরাসরি ব্যাকি স্টেজ থেকে একেবারে গরিলা পজিশন পর্যন্ত চলে আসে এবং তার মিউজিকটাও সেখানে হিট করতে বলে। তবে অ্যাডাম পিয়ার্স রোমান রেইন্সকে থামিয়ে দেয় এবং বলে যে দেখো, এটা আসলেই এখন পসিবল না, কারণ জেকা ফাটু এখনো পর্যন্ত আসেনি। এটা শোনার পরে রোমান রেইন্স সেখানে দাঁড়িয়ে পড়ে এবং এরপরে সেখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু সুইচ করা হয় এবং সেখানে আমরা দেখতে পাই সেথ রলিন্সকে। বলা যায় যে অনেকগুলা দিন পরে, অনেকগুলা মাস পরে, অনেকগুলা বছর পরে আমরা রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে লাইভ টিভিতে ফেস টু ফেস একটা সেগমেন্ট দেখতে পেলাম। তো সেথ রলিন্স শুধুমাত্র রোমান রেইন্সকে একটা লাইনই বলে যে ইউ আর ইন মাই ওয়ে, লাইক ওই যে কডিকে যেরকম করে রোমান রেইন্স বলেছিল, তো ওই রকম একটা লাইন কিন্তু এখানে সেথ রলিন্স রোমান রেইন্সকে বলে। তবে রোমান রেইন্স কিছু বলে না, সেথ রলিন্স সেখান থেকে চলে যায়। সেথ রলিন্সের মিউজিক হিট হয়, কারণ এখন সেগমেন্টটা সেথ রলিন্সেরই। তো সেথ রলিন্স এন্ট্রি নিচ্ছিল, তবে পেছন থেকে ব্রন বেকার এসে সেথ রলিন্সের উপরে ভয়ঙ্করভাবে অ্যাটাক করে দেয়, বেশ ভালো মতোই মারে। সেখানে অফিসিয়াল, সিকিউরিটি গার্ড সবাই আসে, দুজনকে আলাদা করে। তবে ব্রন বেকার কিন্তু সিকিউরিটি গার্ডদেরকেও মারতে শুরু করে এবং এরপরে সে এসে সেথ রলিন্সকে আবারও মারে এবং রিংয়ের মধ্যে নিয়ে গিয়ে একটা স্পিয়ার মেরে সেখান থেকে চলে যায়। আর এখানে মজার বিষয় হলো, ব্রন বেকার যখন একটা স্পিয়ার মেরে চলে যাচ্ছিল, অডিয়েন্সরা কিন্তু ওয়ান মোর চ্যান্ট করতেছিল, মানে ব্রন বেকার স্পিয়ারটা ভালো হয় এটা কিন্তু অডিয়েন্সরা দেখতে চায়। এখানে কে ফেস কে হিল এটা দেখার সময় নাই। তো এই জিনিসটা কিন্তু আগে দেখা যেত না, তবে এখন দেখা যায়, কারণ অডিয়েন্সরা এখন একটু অ্যাডভান্স হয়েছে। তো যাই হোক, এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে জাজমেন্টের একটা সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টের মধ্যে লিভ মর্গান মূলত রক্সেন প্রেসকে গত সপ্তাহের বিষয়টা বলে, ওই যে ফিন বেলার এসে রক্সেন প্রেসের সঙ্গে কথা বলেছিল, এই বিষয়টা নিয়েই মূলত লিভ মর্গান রক্সেন প্রেসকে প্রশ্ন করে। তো রক্সেন প্রেস বলে যে আমি ফিন বেলাকে বলে দিয়েছি সে আর আসবে না, আমি জাজমেন্টের জন্য লয়াল। তো এখানে লিভ মর্গান বলে যে আমি তো ফিন বেলাকে নিয়ে ভাবতেছি না, কারণ জেডি ম্যাকডোনা আজকে ফিন বেলাকে দেখে নিবে, আমি তোমাকে নিয়ে ভাবতেছি যে তুমি আসলেই কি আমাদের সঙ্গে লয়াল কিনা। তো রক্সেন প্রেস বলে যে আমি লয়াল। তো লিভ মর্গান বলে যে এটার প্রুফ করতে হবে, তো যেটা প্রমাণ আমরা ভিডিওর সামনের দিকে জানতে পারবো। তো যাই হোক, এই সেগমেন্টটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা আজকে মানডে নাইট রতে ফিন বেলার এবং জেডি ম্যাকডোনার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। যদি এ ম্যাচের রেসলিং কোয়ালিটির কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারতেছেন জেডি ম্যাকডোনা এবং ফিন বেলার দুজনে যেহেতু একটা ম্যাচের মধ্যে কম্পিট করতেছে, এই ম্যাচের রেসলিং কোয়ালিটি ভালো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আসলেই এই ম্যাচটা ভালো হয়েছে, জেডি ম্যাকডোনা এবং ফিন বেলার দুজনে এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। বরাবরের মতো আবারও আমি প্রশংসা করতে চাই জেডি ম্যাকডোনার, তার যে স্প্যানিশ ফ্লাই এই যে জিনিসটা, এটার যে মানে আমি কি বলবো ভাই, তার যে ফিনিশিংগুলো এইগুলো কিন্তু আমার কাছে বরাবরই অসাধারণ লাগে, তাই আমি বরাবরই প্রশংসা করি, আজকেও করে দিলাম। তো যাই হোক, এই ম্যাচটা যখন চলতেছিল এক এক করে রিং সাইডে কিন্তু পুরো জাজমেন্টেই চলে আসে। ডমিনিক মিস্ট্রিও বেশ অনেকবার ঝামেলা করেছে, তবে রোপের ওপরে যখন ফিন বেলার উঠে যায় সেই সময় সে যখন ঝামেলা করে এটা রেফারি দেখে ফেলে এবং ডমিনিক মিস্ট্রিওকে রিং সাইড থেকে চলে যেতে বলে। তো ডমিনিক মিস্ট্রিও চলে যায়, তবে বাকি মেম্বাররা কিন্তু ঝামেলা করতেছিল। একটা পর্যায়ে লিভ মর্গান একটা হ্যামার দিয়ে দেয় রক্সেন প্রেসকে এবং সেই হ্যামার দিয়ে রক্সেন প্রেস ফিন বেলারকে মারে, যার কারণে জেডি ম্যাকডোনা ফিন বেলারকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। তো রক্সেন প্রেস আসলে প্রমাণ করেছে সে জাজমেন্টের জন্য লয়াল। তো এভাবেই মূলত এই ম্যাচটা শেষ হয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে সেথ রলিন্সকে দেখানো হয়। সেথ রলিন্সকে প্রশ্ন করা হয় আজকের রাতে যে বিষয়গুলো হয়েছে। তো সেথ রলিন্স অনেক বেশি রেগেছিল। সেথ রলিন্স বলে যে আমি আগেও বলেছি এবং আবারও বলতেছি যে কেউ যদি আমার উপরে আক্রমণ করে তাহলে আমাকে একেবারে শেষ করে দেওয়া উচিত।
যদি আমি কোনো মতে সেখান থেকে বেঁচে যাই, যদি আমি আমার নিজের পায়ে একবার দাঁড়িয়ে যাই, তাহলে তার জন্য কিন্তু এই বিষয়টা অনেক বেশি খারাপ হবে। আর তাই ব্রন বেকারকে ব্যাকল্যাশ আমি দেখে নিব, ব্যাকল্যাশ আমি ব্রন বেকারকে একেবারে শেষ করে দিব। সেট রলিন্স মূলত এটাই বলতে চেয়েছে যে ব্রন বেকার, তোমার আমাকে একেবারে শেষ করে দেওয়া উচিত ছিল, যেহেতু আমি বেঁচে গেছি তাই এবার তুমি আর বাঁচতে পারবে না, এরকম একটা বিষয় আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে দ্য ভিশনেরও একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে ব্রন বেকার, অস্টিন থিওরি তারা মূলত সেট রলিন্সকে নিয়ে মক করতেছিল নাক চেপে ধরে, ওই যে গত মানডে নাইট রয়ের মতো। তো তারা মজা করতেছিল। এরপরে সেখানে ওয়াইজম্যান পল হেইম্যানও চলে আসে। ওয়াইজম্যান বলা কি ঠিক হবে? তো যাই হোক, সেখানে পল হেইম্যান চলে আসে। লোগান পল বলে যে আমার মাথার মধ্যে তো আগুন ধরে আছে, আমি তো জো হেনরিকে একেবারে শেষ করে দিতে চাই। ব্রন বেকার বলে যে আমি যাই। তবে এখানে পল হেইম্যান ব্রন বেকারকে থামিয়ে দেয় এবং বলে যে দেখো, আমি ব্রক লেসনারকে হারিয়েছি, ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছে, তুমিও একবার সাসপেন্ড হয়েছিলে, তাই আমি আর কোনো সমস্যা করতে চাই না, আমি আর কোনো ভুল করতে চাই না। লোগান পল আজকে জো হেনরির সঙ্গে ম্যাচের মধ্যে কম্পিট করবে না, কারণ আজকে ম্যাচের মধ্যে কম্পিট করবে অস্টিন থিওরি। এটা বলে সেখান থেকে পল হেইম্যান চলে যায়, আর এভাবেই মূলত এই সেগমেন্টটা সেখানে শেষ হয়ে যায়। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, পেন্টা এবং জিভান এভান্স ভার্সেস রুসেভ এবং ইথান পেজের মধ্যে। চারজন সুপারস্টারই যেহেতু ভালো, চারজনই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে, ভালো একটা ম্যাচ আমাদেরকে ডেলিভার করেছে। তবে এ ম্যাচের সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো, এ ম্যাচের মধ্যে ইথান পেজ নিজের ফিনিশার লাগিয়ে দিয়েছিল পেন্টাকে, এবং পেন্টাকে পিন করে এ ম্যাচের মধ্যে হারিয়েছে। পেন্টাকে পিন করে হারিয়েছে ইথান পেজ এবং রুসেভ দুজনেই মিলে এই ম্যাচটা জিতে গিয়েছে। যেহেতু ইথান পেজ এই ম্যাচের মধ্যে পিন করে পেন্টাকে হারিয়েছে, আজকের মানডে নাইট শোয়ের সামনের দিকে আমাদেরকে আলাদা করে ইথান পেজের একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে ইথান পেজ বলে যে আমি যেহেতু পেন্টাকে পিন করে হারিয়েছি, তাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য আমি খুব শীঘ্রই একটা অপরচুনিটি পেয়ে যাব, আমি পেন্টাকে হারাবো এবং আমি হব নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এরকম টাইপের একটা সেগমেন্টও আমাদেরকে দেখানো হয়েছে। যাই হোক, এরপর আমরা রিং এর মধ্যে অ্যাডাম পিয়ার্সকে দেখতে পাই। সে কল্ড আউট করে সোলরুকাকে, সোলরুকা আসে এবং অফিসিয়ালি মানডে নাইট শোয়ের কন্ট্রাক্টটা সাইন করে নেয়। সোলরুকা এখন থেকে অফিসিয়ালি মানডে নাইট শোয়ের একজন সুপারস্টার। তো এই সেগমেন্টটা চলাকালীন সময়ে সেখানে সোলরুকাকে ইন্টারাপ্ট করে দেয় বেকি লেন্স। বেকি লেন্স এসে সোলরুকাকে নিয়ে অপমান করতে থাকে, যার জন্য একটা পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়, মাঝখান থেকে মার খেয়ে যায় অ্যাডাম পিয়ার্স। বেকি লেন্স একটা পাঞ্চ করে, যে পাঞ্চটা অ্যাডাম পিয়ার্সকে গিয়ে লাগে। তবে সোলরুকা এখানে বেকি লেন্সকে একটা সোল স্নিচারও হিট করেছে, তবে এটা পারফেক্টলি ঠিকঠাকভাবে এক্সিকিউট হয়নি, তবে যেমন হয়েছে ঠিকঠাক হয়েছে। এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখন থেকে আমরা উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সোলরুকা এবং বেকি লেন্সের মধ্যে ফিউড দেখতে পাবো। এই দুজনের মধ্যে অফিসিয়ালি ফিউডটা স্টার্ট হয়ে গেছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে দ্য উসোসের একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে তাদেরকে রোমান রেইন্স এবং জেকা ফাটু সম্পর্কে প্রশ্ন করা হয়। তো দ্য উসোস বলে যে এই দুজনের জন্যই আজকের রাতটা অনেক বেশি স্পেশাল, তবে এই ঝামেলার মধ্যে আমরা পড়তে চাই না, যেহেতু এটা ফ্যামিলি বিজনেস। তবে এখানে সে জেকা ফাটুকে, তারা সেখানে জেকা ফাটুকে নিয়ে আলাদা করে বলে যে দেখো, আমরা জেকা ফাটুকে আগেও সাবধান করেছিলাম রোমান রেইন্সের সঙ্গে পাঙ্গা নিতে না। জেকা ফাটু এখন সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়েছে, সে এখন দিশাহারা হয়ে গেছে, সে একটা কুল কিনারা খোঁজার চেষ্টা করতেছে, তবে সে পাচ্ছে না। আর রোমান রেইন্সের সঙ্গে পাঙ্গা নিলে কি হয়, এটা জেকা ফাটু ব্যাকল্যাশে অনেক ভালো করেই বুঝতে পারবে, এরকম করেই মূলত বলে। তবে তারা মূলত এটাই বলেছে যে যেহেতু এটা ফ্যামিলি বিজনেস, তাই এটার মধ্যে আমরা এখন পড়তে চাই না। এখানে ক্লিয়ার করে দেয় আজকে যে সেগমেন্টটা হবে এটা জেকা ফাটু এবং রোমান রেইন্সের মধ্যে একা একাই হবে। যাই হোক, এরপর আমরা জো হেনরি এবং অস্টিন থিওরির মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। প্রথমে রিং এর মধ্যে আসে জো হেনরি এবং গত মানডে নাইট রয়ের মতো সে আবারও লোগান পল ফায়ার গানটা গাইতে শুরু করে, যেটা শুনে লোগান পলের গায়ে আবারও জ্বালা পোড়া শুরু হয়ে যায়, সে তো রেগে মেগে চলে আসে। তবে অস্টিন থিওরি লোগান পলকে দাঁড় করিয়ে দেয় এবং বলে যে বিষয়টা আমি দেখতেছি। অফিসিয়ালি জো হেনরি এবং অস্টিন থিওরির মধ্যে ম্যাচটা স্টার্ট হয়, তবে ম্যাচটা কিন্তু লম্বা সময় চলে না। ম্যাচটা স্টার্ট হলে অল্প একটু সময় পরে
লোগান পল পেছন থেকে এসে জো হেনরির ওপরে অ্যাটাক করে দেয় এবং তাকে সেভ করার জন্য সেখানে চলে আসে স্ট্রিট প্রফিটস। তো স্ট্রিট প্রফিটস এসে সেখানে ফাইট শুরু করতেই সেখানে আবার ব্রন বেকারও চলে আসে, তবে ব্রন বেকার এসে সে কিন্তু মানে সবাইকে একেবারে ডিস্ট্রয় করে দেয়, লাইক ব্রক লেসনারের মতো সুপ্লেক্স মারতে থাকে, লাইক ব্রক লেসনারের মতো কিন্তু আজকে ব্রন বেকারকে প্রেজেন্ট করা হয়েছে, যে বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে সেখানে আবার সেথ রলিন্সও চলে আসে, সেথ রলিন্স এসে শুরুর দিকে মারলেও স্ট্রিট প্রফিটসের একটা ঝামেলার জন্য শেষ পর্যন্ত সেথ রলিন্সও এখানে ব্রন বেকারের কাছে মার খেয়ে যায়। এখানে ব্রন বেকার শেষ পর্যন্ত আপার হ্যান্ড নিয়েছে একাই। এরপর আমরা আজকে মানডে নাইট শোতে ওবাফেমির ওপেন চ্যালেঞ্জ দেখতে পাই। ওবাফেমি রিংয়ের মধ্যে আসে, মাইক্রোফোনটা হাতে নেয় এবং বলে যে এখন থেকে আমার ওপেন চ্যালেঞ্জটা স্টার্ট হলো। তো তার ওপেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় আকিরা তুজাওয়া। মানে আমাদেরকে এমনভাবে দেখানো হয় যে ওবাফেমির ওপেন চ্যালেঞ্জটা আকিরা তুজাওয়াই অ্যাকসেপ্ট করেছে এবং আকিরা তুজাওয়ার সঙ্গেই মূলত ওবাফেমির ম্যাচ হবে, এমনটাই মূলত আমাদেরকে দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে। তবে পরবর্তী সময় আমরা জানতে পারি যে না, আসলে আকিরা তুজাওয়ার সঙ্গে ওবার ম্যাচ হবে না, ওবার ম্যাচটা হবে ওটিজের সঙ্গে। তো ওটিজ এবং ওবার মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। শুরুর দিকে ওটিজ ওবাকে বেশ ভালো মতোই ডমিনেট করার চেষ্টা করে, তবে পারে না। শেষ পর্যন্ত একটা অপারকাটের সঙ্গে ওটিজ মার খেয়ে যায়। এরপরে তাকে ওই যে তুলে একটা ছুঁড়ে মারে, একটা আছাড় মারে, দেন তাকে ফল ফ্রম গ্রেস মারার জন্য একটা বুদ্ধি খাটায়। যেহেতু ওটিজ অনেক বেশি ওজনওয়ালা মানুষ, তো নর্মালি তাকে হয়তো বা উঠাতে পারতো না, এরকম দেখানো হয়েছে। তো সেকেন্ড রোপের ওপরে ওটিজকে নিয়ে যায় এবং নিচ দিয়ে ওটিজকে কাঁধে উঠিয়ে ফল ফ্রম গ্রেস লাগায়, 1 2 3 ওবা এই ম্যাচটা জিতে যায়। তো এই ম্যাচটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বিশেষ করে ওবার যে ফিনিশার লাগানোর যে কৌশলটা, এটা কিন্তু আজকে আমার কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে সেথ রলিন্স, স্ট্রিট প্রফিটস এবং জো হেনরিকে দেখানো হয়। সেথ রলিন্স এখানে স্ট্রিট প্রফিটসকে বলে যে দেখো, আমাদের সবারই শত্রু হলো ভিশন, তাই আমাদেরকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে। তবে স্ট্রিট প্রফিটস রাজি হয় না। তো সেথ রলিন্স এখানে বলে দেয় যেহেতু তোমরা আমার সঙ্গে কাজ করবে না, তাই তোমরা আমার রাস্তাতেও যেন না আসো, এমন করে সেথ রলিন্স বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে রোমান রেইন্স এবং অ্যাডাম পিয়ার্সকে দেখানো হয়। তারা কি কথা বলতেছিল ওটা আমরা শুনতে পাইনি, তবে তারা কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছিল এমনটা আমাদেরকে দেখানো হয়। জেকা ফাটু আজকে শোতে আসতেছে, এরকম টাইপের জিনিসও আমাদেরকে দেখানো হয়েছে। তো এরকম ভাবেই মূলত এই সেগমেন্টগুলা শেষ হয়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে আসকা এবং ইয়ো স্কাইয়ের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। ব্যাকি স্টেজ বা একটা ভিডিও প্যাকেজ মতো সেগমেন্ট দেখানো হয়, যেখানে ইয়ো স্কাই আসকাকে বলে যে আসকা, তুমি আর আগের মতো নাই, তুমি আমার লিডার ছিলে, তবে তুমি এখন অনেক বেশি পরিবর্তন হয়েছো। আসকাও ইয়ো স্কাইকে বলে যে তুমিও আমার চেলা ছিলে, তবে তুমিও আগের মতো নাই, এরকম একটা বিষয়। শেষে গিয়ে ইয়ো স্কাই আসকাকে বলে যে ব্যাকল্যাশে আমি তোমাকে বুঝিয়ে দিব যে আমি আসকার জন্য রেডি। এরপরে আসকাও ইয়ো স্কাইয়ের মুখের সামনে চলে আসে। মনে হচ্ছিল যে আসকা কিছু একটা বলবে, তবে সে কিছু বলে না, উল্টো সে ইয়ো স্কাইয়ের মুখে মিসড করে দেয়। এভাবে মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। ঠিকঠাক একটা সেগমেন্ট আছে বলে আমার কাছে মনে হয়েছে। যাই হোক, এরপর আমরা আজকের মানডে নাইট শোতে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই আমেরিকান মেড ভার্সেস লস আমেরিকানোর মধ্যে। আমেরিকান মেড বললাম কারণ চ্যাট গেবলের আগের যে 2 পার্টনার ছিল ওদেরকেও মূলত মাস্ক পরিয়ে আনা হয়েছে। 6 জন যে সুপারস্টার এই ম্যাচের মধ্যে কম্পিট করেছে, 6 জনই মাস্ক পরেছিল। ওই আমেরিকান মেড আর লস আমেরিকানো একই জিনিস। এদের মধ্যে আমরা একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। যদি ম্যাচের রেসলিং কোয়ালিটির কথা বলি তাহলে হ্যাঁ, এটা ডিসেন্ট ম্যাচ ছিল। 2 টিমই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। শেষ পর্যন্ত ওজি এল গ্রান্ডে আমেরিকানো টিম এই ম্যাচটা জিতে যায়। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে আমরা ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যে একটা কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট দেখতে পাই। প্রথমে রিংয়ের মধ্যে আসে রোমান রেইন্স, এরপরে সেখানে আসে জেকা ফাটু। রোমান রেইন্স অ্যাকনলেজ মি বলেই তার কথা বলা স্টার্ট করে। সেখানকার অডিয়েন্সরা তো আগে থেকে ওটিসি রোমান রেইন্স চ্যান্ট করতেছিল, এই চ্যান্টিংটা আরো বাড়িয়ে দেয়। তো রোমান রেইন্স জেকা ফাটুকে বলে যে দেখো, এই যে অডিয়েন্সদের দেখো, এরা শুধুমাত্র চ্যান্ট করতেছে না, এই জিনিসগুলো হলো রেসপেক্ট, এরা আমাকে রেসপেক্ট করে। এরপরে সে বলে যে আমি কোম্পানিতে 1-2 দিন ধরে নয়, আমি কোম্পানিতে 12 বছর ধরে
ভিতরে আছি। আর তুমি কি বলো তোমাকে কোম্পানিতে সোলো সিকাওয়া নিয়ে এসেছে? সোলো সিকাওয়াকেই আমি কোম্পানিতে নিয়ে এসেছি, তার মানে তোমাকেও আমি কোম্পানিতে নিয়ে এসেছি। আর সব থেকে বড় কথা হলো আমার রেসপেক্ট চাই। আমি রেসপেক্ট না পেলে আমার মাথা মুথা কাজ করে না, আর আমি রেসপেক্ট পাওয়া ডিজার্ভ করি। কারণ এই কোম্পানিতে আমি একটা সিস্টেম বসিয়েছি, এই কোম্পানিতে একটা সিস্টেম চালু করেছি যেখানে সবাই আমাকে রেসপেক্ট করে। আর একই রকমের সিস্টেম কিন্তু ফ্যামিলিতেও কাজ করে। ফ্যামিলিতেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে যেগুলো মানতে হবে। তুমি এমন একটা মুভ ইউজ করেছো আমার উপরে যেটা আমরা সচরাচর ব্যবহার করি না। আমরা যখন খুবই মহা বিপদে পড়ি সেই সময় এই মুভটা ইউজ করি। তুমি এই মুভটা আমার উপরে ইউজ করেছো। তুমি কি কোনো বারে আটকে পড়েছিলে যেখানে তোমার উপরে অনেকগুলা গুন্ডা হামলা করেছে, তুমি এরপরে এই ডেড গ্রিপ মুভটা ইউজ করেছো, এছাড়া তোমার কোনো উপায় ছিল না? না, তুমি এমনটা করোনি। তুমি নর্মালি আমার উপরে এই মুভটা ইউজ করেছো। তুমি তোমার ভাইয়ের উপরে মুভটা ইউজ করেছো। তুমি তোমার ট্রাইবাল চিফের সঙ্গে এরকম আচরণ করবে, এমন করে রোমান রেইন্স বলে। জেকা ফাটু এরপরে রোমান রেইন্সকে থামিয়ে দেয় এবং বলে যে কিসের ট্রাইবাল চিফ, আমার ওসব ট্রাইবাল চিফ দেখার সময় নাই। তুমি কি বলো আমি ভুল করেছি, আমি ডেসপারেট? হ্যাঁ, আমি ডেসপারেট, কারণ আমার কাছে মনে হয়, আমার ফিলিংই এরকম হয় যে সবাই আমার বিরুদ্ধে, সবাই আমাকে ডাবানোর চেষ্টা করতেছে। আর টং অ্যান্ড ডেড গ্রিফ এটা ব্যবহার করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না, আমার কাছে আর কোনো চয়েস ছিল না, তাই ওটা আমাকে ব্যবহার করতে হয়েছে। আর আমি বলি না অল গ্যাস নো ব্রেকস, এটা আমি এমনি এমনি বলি না। এটার মানে হলো আমাকে সামনের দিকে বাড়তেই হবে, আমাকে সামনের দিকে এগোতেই হবে। এটার জন্য আমার যা যা করা প্রয়োজন আমি সব কিছুই করবো। এই কোম্পানি এতদিন পর্যন্ত আমাদের ফ্যামিলিকে চুষেছে, মানে আমাদের ফ্যামিলি থেকে সব কিছু নিয়ে নিয়েছে। এবার আমি এই কোম্পানিকে চুষে মুষে খাবো। কোম্পানির প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা পয়সা, সব কিছু আমি একেবারে চুষে মুষে খাবো। আমাকে উপরে ওঠার জন্য, আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য যা যা করতে হবে আমি সব কিছুই করবো। আমার যত লিমিট আছে সব কিছু আমি ক্রস করব, আমার কোনো কিছু যায় আসে না, এরকম করে জেকা ফাটু রোমান রেইন্সকে বলে। যার উত্তরে রোমান রেইন্স জেকা ফাটুকে বলে, তুমি কোন হাউস হোল্ডের কথা বলতেছো? তুমি তোমার 7 বাচ্চার কথা বলতেছো, তাদের এডুকেশনের কথা বলতেছো, তুমি তোমার 7 বাচ্চার কথা ভাবতেছো। আমি পুরো 170টা বাচ্চার কথা ভাবতেছি। 170টা বাচ্চা বলতে রোমান রেইন্স মূলত তার পুরো ফ্যামিলির কথা বলেছে, যে আমি সবাইকে নিয়ে ভাবি, আমি সবার জন্যই চিন্তিত। আর যদি কথা বলি আমাদের ফ্যামিলি বা এই বিজনেসকে নিয়ে, তাহলে এই কথা আমি এর আগেও অনেকজনকে বলেছি, ব্রক লেসনারকেও বলেছি। সেটা হলো এই জায়গা, এই কোম্পানি, এই সব কিছু আমি রান করি। দেখো জেকা ফাটু ফ্যামিলিতে আমরা সবাই একই লেভেলে থাকতে পারলেও এই রিং, এই জায়গাতে তোমরা সবাই আমার নিচেই। এটা যখনই রোমান রেইন্স বলে, জেকা ফাটু অনেক বেশি রেগে যায় এবং জেকা ফাটু এসে রোমান রেইন্সের উপরে অ্যাটাক করে দেয়। ওই যে টং অ্যান্ড ডেড গ্রিফ এটা ইউজ করে দেয়। রোমান রেইন্স ফাইট ব্যাক করে, ওইখানে চেয়ার রাখা ছিল, চেয়ারটা দিয়ে জেকা ফাটুকে মারে। জেকা ফাটু ফাইট ব্যাক করে, জেকা ফাটু আবারও রোমান রেইন্সকে টং অ্যান্ড ডেড গ্রিফ লাগায়। রোমান রেইন্স আবারও ফাইট ব্যাক করে, জেকা ফাটু আবারও ধরে। রোমান রেইন্স আবারও ফাইট ব্যাক করে, জেকা ফাটু আবারও ধরে। 4 নাম্বার বেলায় যখন জেকা ফাটু রোমান রেইন্সকে ধরেছে, তখন রোমান রেইন্স আর কোনো কাউন্টার করতে পারে না। শেষ পর্যন্ত জেকা ফাটু কন্ট্রাক্টটা সাইন করে সেখান থেকে চলে যায়। আর রোমান রেইন্স কিন্তু আগেই কন্ট্রাক্ট সাইন করেছে কথা বলতে বলতে। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। আজকে রোমান রেইন্সকে একটু শক্তিশালী দেখানো হয়েছে। জেকা ফাটুকে শেষ পর্যন্ত আপার হ্যান্ড দেওয়া হয়েছে, এটা ভালো সিদ্ধান্ত, কারণ জেকা ফাটু মানুষটাই এরকম। তো আমার কাছে এই পুরো সেগমেন্টটা ওভারঅল অনেক বেশি ভালো লেগেছে। আজকের মানডে নাইট রয়ের শোটা ওভারঅল বেশ ভালোই ছিল। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, ওভারঅল আজকের মানডে নাইট রয়ের শো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।